আজকের আনন্দবাজার পত্রিকায় লেখাটি বেরিয়েছে, সেটা হচ্ছে স্থগিত কাউন্সেলিং। ওবিসি জটে অনিশ্চয়তা। এর আগেও সেই বার্তাটা আমরা অন্তত পেয়েছিলাম। আজকে এখানে অনেক কথা উঠে এসেছে, বিশেষ করে চাকরি প্রার্থী, চাকরি যারা পেয়ে গেছেন তারা কি বলছেন, সেখানে প্রতিনিধিরাই বা কী বলছেন, সেই বিষয়গুলো একটু জেনে নেব এবং এর আইনি জটিলতা কতটা জটিল হলো নাকি কোনো পথ খুলল, সেখানে আন্দোলনকারীরা কি বলছেন, টোটালটাই উঠে এসেছে। আমরা একবার দেখে নিই যে একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং 14 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, তা আপাতত পরবর্তী বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। বুধবারের এই বিজ্ঞপ্তি ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে জটিলতার ফলে এই পরিস্থিতি বলে এদিনই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা এটাও দেখেছি গতকাল একটা অর্ডার হয়েছে, সেটা পরে আলোচনা করছি। পালা বদলের পরে রাজ্যের নতুন আইনে 7% না রাজ্যের পূর্বতর নীতি অনুযায়ী 17% ওবিসি সংরক্ষণে কোনটা ধার্য হবে, এই জটিলতায় চাকরিপ্রার্থীরা আগেই সরকারের আমলে পুরানো আইনে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া জারি রাখার পক্ষপাতী। অর্থাৎ চাকরিপ্রার্থীরা চাইছেন 17% অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু রাজ্য সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ 7%। সেটা অলরেডি গতকাল যে অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে, সেই বিষয়টাও আমরা একটু দেখে নেব। কারণ তা না হলে ফের নতুন করে প্যানেল তৈরি করতে হতে পারে, তাতে অনেকেই হয়তো সমস্যা পড়বেন। এটা একটা স্বাভাবিক বিষয় যে অনেকেই সমস্যা পড়বে, অনেকেই ছিটকে যাবে, অনেকেই হয়তো আবার আসবে। এক চাকরিপ্রার্থী মিন্ময় মণ্ডল সন্ধ্যায় বলেন যে এসএসসি আমাদের বলেছে 7% সংরক্ষণ নীতি প্রযোজ্য হলে ফর্মে এডিট করার সুযোগ দেওয়া হবে। অলরেডি সেটা কার্যকরী হয়ে গেছে, কারণ গতকালকে অর্ডার। সেক্ষেত্রে নতুন প্যানেল প্রকাশিত হবে, তাতে প্যানেল বেরোতে 1 মাসের কিছু বেশি সময় লাগতে পারে। নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য এসএসসি আরও 1 বছর সময় চাইতে পারে। এসএসসি সূত্রের খবর, তাদের নিয়োগ প্রক্রিয়া ওবিসি সংরক্ষণে 7% না 17% কোন নীতি মেনে চলছে জানতে চায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই প্রেক্ষিতেই আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের তথ্য যাচাইয়ের পরবর্তী পর্যায় দুটোই আপাতত স্থগিত রাখা হয়েছে। এদিন করুণাময়ীতে দিনভর বিক্ষোভে নামেন এসএসসির 2025-এর নতুন চাকরিপ্রার্থীরা, অর্থাৎ নতুন যারা চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ মিছিলে কয়েকজন চাকরিপ্রার্থী ছিলেন যারা সুপারিশপত্র পেয়ে গিয়েছেন, কোন স্কুলে চাকরি করবেন তাও ঠিক, শুধু নিয়োগপত্র পাননি। তাহলে মোটামুটি একটা প্রায় কমপ্লিট, সেই জায়গা থেকে আবার নতুন করে একটা জটিলতা তৈরি হয়ে গেছে। তেমন কয়েকজন, যেমন রূপক সাহা, রাজীব হোসেন, পূর্ণিমা বিশ্বাসরা চরম হতাশ। তাদের বক্তব্য, সব কিছু ঠিক হয়েও নিয়োগ ভণ্ডুল হয়ে গেল। সুপারিশপত্র পাওয়া আর এক চাকরিপ্রার্থী বলেন, আমার সুপারিশপত্র পাওয়ার পরে পুলিশের যাচাইয়ের তারিখও চলে এসেছিল, হঠাৎ শুনি পুলিশ ভেরিফিকেশন বন্ধ, ফের অনিশ্চয়তার মধ্যে পড়লাম। এমন পরিস্থিতিতে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন চাকরিপ্রার্থীরা, অর্থাৎ চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে বৃহত্তর আন্দোলনের কথা ভাবলেও কিছু করার কি থাকছে? আপনাদের কি মত? শুধু নতুন চাকরিপ্রার্থীরাই নন, 2016 সালের চাকরি হারার যোগ্য শিক্ষকেরাও 17% সংরক্ষণের নীতিতে নিয়োগের দাবি করছেন। অর্থাৎ রাজ্য সরকারের কিন্তু যারা চাকরিপ্রার্থী, অর্থাৎ যারা একসময় চাকরি হারিয়েছেন, তারাও চাইছে 17% যে সংরক্ষণ তাই নিয়েই চলুক। এক যোগ্য শিক্ষিকা রূপা কর্মকার বলেন, আমরা ফের পরীক্ষা দিলাম, আবার নতুন সুপারিশপত্র পেয়েছি, কিন্তু ফের সব ভেস্তে যেতে বসেছে। এখন যে স্কুলে চাকরি করছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে আমাদের চাকরির মেয়াদ 31শে আগস্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতে সরকার আবেদন করে ওই মেয়াদ বাড়ানো হলেও এই অনিশ্চয়তা কতদিন চলবে? আসলে এক্সটেনশন দিয়ে কতদিন হবে? একটা স্থায়ী সুরাহা খুবই দরকার। কারণ 1 বছর অলরেডি, কিছুদিন বাড়ানোর পর আবার 1 বছর যদি বাড়াতে হয়, তাহলে যারা চাকরি করতেন এতদিন, তাদের মধ্যে কিন্তু যে টেনশন, সেই টেনশনটা কিন্তু কাটবে না। 2 নম্বর হচ্ছে নতুন চাকরি প্রার্থী, অর্থাৎ যারা ফ্রেশার্স চাকরি পেয়েছেন, তাদেরও কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হয়েছে। তারাও অপেক্ষা করতে করতে একসময় হয়তো হাঁপিয়ে যাবেন। কারণ এখনও 1 বছর, মানে একজন চাকরি পেয়ে গেছে অথচ সে জয়েন করতে পারছে না, এর থেকে দুঃখদায়ক কিছু নয়। অর্থাৎ বেকার জীবনটা তখনও ভালো ছিল, কিন্তু তারপর চাকরি পাওয়ার পরে যদি এরকম একটা পরিস্থিতি আসে, পেয়েও অথচ জয়েন করতে পারছে না, তাহলে এই যে সময়টা, এই সময়টা কিন্তু তার কাছে কাটানো খুবই কঠিন হয়ে দাঁড়াবে। চাকরি নিয়ে উৎকণ্ঠায় যোগ্য শিক্ষকেরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি।
শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সঙ্গীতা সাহা অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাহলে বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু খুব একটা যে ভালো এমনটা নয়। তো এই যে নতুন জট তৈরি হলো ৭%, আবার নতুন করে এডিট করতে হবে। কিছুজন বাদ যাবে, কিছুজন আবার হয়তো সুযোগ পাবে। বিশেষ করে যারা যে ওবিসির ৬৬% মানে সেই সময় যে ৬৬টি জাতি ছিল সেইগুলো নিয়েই আবার হবে। বিভিন্ন ক্যাটাগরির যারা ছেলেরা ছিল তারা একটু যখন নাম্বারটা কাট আপটা কমবে তখন তারা আবার জেনারেলে চলে যাবে। এই যে ওঠানামাটা এখন চলতে থাকবে, অর্থাৎ এর নিষ্পত্তি কবে সেটা জানি না আমরা কেউই। একমাত্র সুপ্রিম কোর্টই সেটা নির্ধারণ করতে পারেন, এবং যদি ১ বছরের এক্সটেনশন তো করেন তাহলে খুব ভালো। আশা করি সেটার দিকেই যাবে, কারণ রাজ্য সরকার একটা স্ট্যান্ড পয়েন্ট ভীষণ গুরুত্ব দেন সবসময় আদালত। তো সেক্ষেত্রে আমরা এটাই ধরে নিতে পারি যে আরও হয়তো ১ বছর এক্সটেনশন হতে পারে। তো আপনাদের কি মত? আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো। এরপর গতকাল যে একটা ওবিসি অর্ডার হয়েছিল সেই অর্ডারটা কি বলছে আমরা একটু দেখে নিই। সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়োগের সঙ্গেই তো ওতপ্রোতভাবে জড়িত। দেখুন, নতুন ওবিসি শংসাপত্র বৈধ নয়, কোর্ট। তৃণমূল আমলে নতুন নিয়মে দেওয়া ওবিসি শংসাপত্র বৈধ নয় বলে জানালো কলকাতা হাইকোর্ট। অলরেডি ২০২৪ সালে সেটা কিন্তু বৈধ নয় বলেই জানানো হয়েছিল এবং বাতিল হয়েছিল। এই শংসাপত্র নিয়ে দায়ের হওয়া একটি মামলায় বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওবিসি গোত্রে এ এবং বি ক্যাটাগরির বিভাজন আর নেই, তাই ওই ধরনের শংসাপত্রের বৈধতাও আর নেই। তাই এ ধরনের শংসাপত্র যাদের আছে তারা বর্তমানে অসংরক্ষিত শ্রেণী হিসাবে বিবেচিত হবেন। সূত্রের খবর, ২০২৫ সালে রাজ্য সরকার নতুনভাবে সমীক্ষা করে যে শংসাপত্র দিয়েছিল তা নিয়েই এই মামলা। প্রসঙ্গত, ২০১০ সালে ওবিসি সংরক্ষণে যে নিয়ম চালু হয়েছিল তাতে এ এবং বি এই দুটি ক্যাটাগরি ছিল। তা নিয়ে দীর্ঘ মামলার পরে কলকাতা হাইকোর্ট ওই সংরক্ষণ বাতিল করে। কোর্টের পর্যবেক্ষণ ছিল নিয়ম না মেনে ওই সংরক্ষণ করা হয়েছিল, এবং যে মামলাটা এখনও পর্যন্ত কিন্তু কিছুটা অংশ সুপ্রিম কোর্টে আসে। কীরকম? যে যারা চাকরি পেয়ে গেছেন, অর্থাৎ এই সংরক্ষণের মাধ্যমে যারা চাকরি করেছেন, সেই সংরক্ষণের মাধ্যম যেহেতু সেই সংরক্ষণটাই অবৈধ বলা হচ্ছে, তাহলে সেই সংরক্ষণের মাধ্যমে কীভাবে সে চাকরি কন্টিনিউ করতে পারে, অর্থাৎ তাদের বাতিল করার জন্য কিন্তু আত্মদ্বীপ বলে যে সংগঠন সেখানে কিন্তু তারা মামলা করে রেখেছেন সুপ্রিম কোর্টে। যদিও তার পূর্বে যে একটা মামলা যিনি প্রথম মামলা করেছেন সেই মামলাটা যদিও সুপ্রিম কোর্টে কিন্তু ডিসপোজ হয়ে গেছে, শুধু পড়ে আছে এখন আত্মদ্বীপের মামলা। সুপ্রিম কোর্টও একই নির্দেশ বহাল রাখে এবং হাইকোর্টের রায়ের মতো নতুন করে সংরক্ষণের তালিকা তৈরি করতে বলে। সেই রায় অনুসারে ২০২৫ সালে তৎকালীন রাজ্য সরকার ফের ওবিসি এ এবং বি ক্যাটাগরি শংসাপত্র দেয়, কিন্তু সেই সমীক্ষা নিয়েও হাইকোর্ট প্রশ্ন তুলেছিল। তার ভিত্তিতে ফের সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। পালাবদলের পরে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওই ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নেয়। তার ফলে এই মামলায় আগের আমলের থেকে বর্তমান রাজ্য সরকারের অবস্থান সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আইনজীবী মহলের বক্তব্য, নতুন রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করার অর্থ পুরো সমীক্ষা নতুনভাবে করা হবে। তাই ওই মামলা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই ২০২৫ সালে দেওয়া ওই শংসাপত্রগুলি বৈধতা হারিয়েছিল। তবে এর সঙ্গেই অনেকের প্রশ্ন, ওবিসি সংরক্ষণ নিয়ে এমনিতে স্কুল সহ বিভিন্ন নিয়োগে জটিলতা তৈরি হয়েছে, এদিনের রায়ের পরে সেই জটিলতা কাটার সম্ভাবনা আছে কি? অর্থাৎ এখানে কিন্তু প্রচুর সমস্যা আবারও তৈরি হবে, আবার মামলা মোকদ্দমা চলবে। এর নিষ্পত্তি কবে শেষ হবে তার কিন্তু বলার অপশান নেই। তবে এখানে একটা জিনিস, এই যে অর্ডারটা নতুন ওবিসি শংসাপত্র বৈধ নয়, এটা কিন্তু মনে হয় সুপ্রিম কোর্টে খুব একটা বেশি এটাকে গুরুত্ব দেবে না, কারণ সবসময় ডিভিশন বেঞ্চের অর্ডারটাকেই মান্যতা মোটামুটি দেন। আশা করছি 7% ধরেই সব কিছু এখন থেকেই চালু হবে। এটা অন্তত যারা সংরক্ষণের মধ্যে এতদিন ছিলেন তাদের মন থেকে মেনে নিতে হবে, এবং এটাই ভেবে নিতে হবে যে এবার থেকে জেনারেলেই লড়াই করতে হবে। অর্থাৎ এইভাবেই মানসিকভাবে তৈরি হতে থাকুন, আপনারা আপনাদের প্রস্তুতিকে জারি রাখুন, না হলে আপনি হয়তো পিছিয়ে যাবেন। তাই মোটামুটি এই ছিল আজকের পেপারের আলোচনা। তার সঙ্গে সঙ্গে আমার ২-৪টি কথা এর মধ্যে অ্যাড করলাম। ধন্যবাদ।